ক্লাস 11-এর পরমাণুর গঠন চ্যাপ্টারে আজকে আমরা পড়ব বোরের পারমাণবিক মডেল নিয়ে। বোরের পারমাণবিক মডেলটা প্রথমে রাদারফোর্ডের পারমাণবিক মডেলের ত্রুটি থেকে এসেছিল। রাদারফোর্ডের পারমাণবিক মডেলে যেখানে বলা হয়েছিল যে ইলেকট্রনগুলো প্রত্যেকে নিজস্ব গতিপথে বৃত্তাকারে ঘুরছে এবং ইলেকট্রনগুলি এইভাবে ঘুরতে ঘুরতে তারা শক্তি বিকিরণ গ্রহণ করতে পারে, কিন্তু বোর বললেন যে যদি তারা শক্তি বিকিরণ গ্রহণ করে তাহলে ইলেকট্রনগুলো নিউক্লিয়াসে চলে আসবে এবং রাদারফোর্ডের পারমাণবিক মডেল অস্থায়ী হয়ে যাবে। এছাড়া রাদারফোর্ডের পারমাণবিক মডেলের সেকেন্ড লিমিটেশন ছিল যে বর্ণালীটা পাওয়া উচিত নিরবিচ্ছিন্ন, পাওয়া যাচ্ছে রেখা বর্ণালী। রাদারফোর্ডের পারমাণবিক মডেলের ত্রুটিটা আমরা ক্লাস 10-এ পড়ে এসেছি। এখানে পড়ব বোরের পারমাণবিক মডেলটা ডিটেইল। বোরের পারমাণবিক মডেলটা ইম্পর্টেন্ট এই জন্যে যে এই মডেল থেকে আমরা পরমাণুর গঠন যেটা পাই সেই গঠনে একটা ম্যাথমেটিক্যাল দিক আছে, একটা গাণিতিক দিক আছে, গাণিতিক প্রমাণ আছে, যেখান থেকে আমরা একটা পরমাণুর কক্ষের ব্যাসার্ধ বের করতে পারি, তার আয়তন বের করতে পারি, ইলেকট্রন গ্রহণ বর্জনে শক্তির পরিমাণ বের করতে পারি। তার একটা গাণিতিক ব্যাখ্যা আছে বা গাণিতিক দিক আছে। এই জন্যই বোরের পারমাণবিক মডেলটা এত ইম্পর্টেন্ট। এর লিমিটেশন আছে কিন্তু তবুও ইম্পর্টেন্ট, তার কারণটাই হচ্ছে যে এর একটা গাণিতিক দিক আছে বা আলাদা গাণিতিক প্রমাণ আছে। তো দেখা যাক বোরের পারমাণবিক মডেলটা কী। নিলস বোর বলছেন যে প্রকৃতপক্ষে একটি পরমাণুর নিউক্লিয়াসের চারপাশে এমন কিছু স্থান আছে যে স্থানে ইলেকট্রন থাকলে তারা শক্তি বিকিরণ বা গ্রহণ করবে না। ফার্স্ট পয়েন্ট, তাহলে ইলেকট্রনগুলির শক্তির নিউক্লিয়াসের চারপাশে ঘুরছে এবং কিন্তু নির্দিষ্ট এমন কিছু পাতে ঘুরছে যে পাতটা ইলেকট্রনগুলো থাকলে তারা শক্তি বিকিরণ বা গ্রহণ করবে না। সেই পাতগুলো, সেই স্থানগুলোর নাম দেওয়া হলো কক্ষ। বাংলায় বলা হয় কক্ষ, ইংলিশে বলে সেল, বা এটার আরেকটা নাম হচ্ছে মুখ্য শক্তি স্তর, প্রিন্সিপাল এনার্জি লেভেল, বা বোরের কক্ষ বলে। এটা ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট বলছে যে এই কক্ষে যখন ইলেকট্রন রিভলভ করে বা ইলেকট্রন যখন ঘুরে তখন সেই ইলেকট্রনের কৌণিক ভরবেগ মানে MVR, এম হচ্ছে ইলেকট্রনের ভর, ভি হচ্ছে ইলেকট্রনের বেগ, আর হচ্ছে রেডিয়াস অফ দ্য সেল মানে কক্ষের ব্যাসার্ধ। কৌণিক ভরবেগ MVR আমরা জানি, সেই কৌণিক ভরবেগ হয় NH/2π এর সমান। তাহলে কৌণিক ভরবেগ NH/2π এর সমান হয়, যেখানে N হচ্ছে কক্ষ সংখ্যা, H হচ্ছে প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট বা প্ল্যাঙ্কের ধ্রুবক। তাহলে আমরা সূত্রটা পাচ্ছি MVR = NH/2π। সেকেন্ড পয়েন্টে বললো যদি ইলেকট্রন একটি নির্দিষ্ট কক্ষপথে ঘুরলে তার রেডিয়াস R হলে সেই কক্ষপথে ঘোরার সময় তার কৌণিক ভরবেগ হয় NH/2π। এটা কোত্থেকে এলো? এর একটা নির্দিষ্ট প্রমাণ আছে, সেই প্রমাণটা এবার দেখে নেওয়া যায়। আমরা জানি যে যে কোনো একটা কক্ষে যখন ইলেকট্রন ঘোরে তার একটা নির্দিষ্ট তরঙ্গদৈর্ঘ্য থাকবে। সেই তরঙ্গদৈর্ঘ্য নিয়েই কিন্তু কক্ষটা তৈরি, কারণ ইলেকট্রনগুলো ঘুরছে। যদি ধরা যাক n সংখ্যক তরঙ্গদৈর্ঘ্য একটা কক্ষে আছে, n সংখ্যক একটি কক্ষের একটি তরঙ্গদৈর্ঘ্য, তাহলে nতম কক্ষে তরঙ্গদৈর্ঘ্যের পরিমাণ হচ্ছে n সংখ্যক। তাহলে n সংখ্যক তরঙ্গদৈর্ঘ্য যদি একটি কক্ষে থাকে তাহলে সেই কক্ষটার দৈর্ঘ্য মানে পরিধি হবে n × ল্যামডা, কারণ একটা কক্ষের বা একটা তরঙ্গের তরঙ্গদৈর্ঘ্য হচ্ছে ল্যামডা। n সংখ্যক তরঙ্গ থাকলে তার মোট তরঙ্গদৈর্ঘ্য হবে n × ল্যামডা। আবার যদি কক্ষটার ব্যাসার্ধ r হয় তাহলে তার পরিধি আমরা জানি 2πr, তাহলে বলতে পারি 2πr = n × ল্যামডা। তাহলে n সংখ্যক ল্যামডা তরঙ্গদৈর্ঘ্য একটি কক্ষে আছে, তার জন্য তার দৈর্ঘ্য হচ্ছে n ল্যামডা। আবার 2πr তার পরিধি হলে তাহলে n ল্যামডা = 2πr। এটা আমরা একটা ইকুয়েশন পেলাম। এছাড়া প্ল্যাঙ্কের ইকুয়েশন অনুযায়ী E = h × নিউ, বা বলতে পারি E = h × c/ল্যামডা, যেখানে c আলোর গতিবেগ, ল্যামডা হচ্ছে তরঙ্গদৈর্ঘ্য। আবার আইনস্টাইনের থেকে পাই, ইকুয়েশন থেকে পাই E = mc²। দুটোকে ইকুয়াল করা হলো। এখান থেকে আমরা একটা ইকুয়েশন বা এখান থেকে আমরা যদি
এইচ বাই ল্যামডা বের করতে যাই, তো সিটা চলে গেলে পাচ্ছি এমসি। তাহলে ল্যামডা ইকুয়ালস টু পাচ্ছি এইচ বাই এমসি। তো এখানে যে সম্পর্কটা পাওয়া গেল, এই সম্পর্কে ল্যামডার মানটা এখানে বসিয়ে দেওয়া হলো। তাহলে এখানে পাচ্ছি কি এন ইন্টু এইচ বাই এমসি ইকুয়াল টু 2 πr। তাহলে এমসিটা ওদিকে পাঠিয়ে দিলে পাচ্ছি এমসি আর ইকুয়াল টু 2 π এদিকে এনএইচ বাই 2 π। এখানে সিটা ছিল আলোর গতিবেগ, যেহেতু এটা ইলেকট্রন ধরা হয়েছে তাই ইলেকট্রনের গতিবেগটা যদি আমরা ভি ধরি, যদি ইলেকট্রনের গতিবেগ ভি ধরা হয়, তাহলে ইকুয়েশন পাচ্ছি কি আমরা এম ভি আর মানে সি এর জায়গাতে ভি পুট করে দিলাম ইকুয়াল টু এনএইচ বাই 2 π। এই আমরা ইকুয়েশনটা পেয়ে গেলাম, যেখানে আমরা প্রমাণ করতে পারি যে এম ভি আর ইকুয়াল টু এনএইচ বাই 2 π। তো বোরের তত্ত্বের সেকেন্ড পয়েন্ট গেল যে ইলেকট্রন যখন ঘুরবে তখন তার কৌণিক ভরবেগ এম ভি আর ইকুয়ালস টু হবে এনএইচ বাই 2 π। থার্ড পয়েন্টে বলছে যে ইলেকট্রন যখন এই একটি কক্ষে ঘুরবে তখন তার মানে এই নয় যে ওই ইলেকট্রনটা এই কক্ষের বাইরে যাবে না। যে ইলেকট্রন একটি কক্ষ থেকে অন্য কক্ষে স্থানান্তরিত হতে পারে। যখন বাইরের কক্ষ থেকে ভেতরের কক্ষে স্থানান্তরিত হবে তখন শক্তি বর্জন করবে, যখন ভিতরের থেকে বাইরে স্থানান্তরিত হবে তখন শক্তি গ্রহণ করবে। অর্থাৎ বাইরে থেকে ভেতরে প্রবেশ করলে বিকিরণ বর্ণালী পাবো, ভেতর থেকে বাইরে চলে গেলে গ্রহণ বা অ্যাবজর্পশন স্পেকট্রা বা শোষণ বর্ণালী পাবো। এবং কক্ষের বাইরে একটা ইলেকট্রন পাওয়া অসম্ভব, পাওয়া কখনোই যাবে না। এবং লাস্ট পয়েন্ট যে একটি কক্ষে মোট ইলেকট্রন সংখ্যা হবে 2n², যেখানে এন হচ্ছে কক্ষ সংখ্যা। যেমন তৃতীয় কক্ষ যদি হয় ইলেকট্রন সংখ্যা হবে কত 2 × 3² মানে 18। তৃতীয় কক্ষে মোট ইলেকট্রন সংখ্যা হওয়া উচিত 18টা। এটা হচ্ছে বোরের পারমাণবিক মডেল, যার গুরুত্বপূর্ণ দিকটা হচ্ছে এমভিআর ইকুয়াল টু এনএইচ বাই 2 π। এখন এই যে পারমাণবিক মডেলটা পেলাম, এই পারমাণবিক মডেলের মূল ইম্পর্টেন্টটা একটু আগেই বলা হলো যে মূল ইম্পর্টেন্টটা হচ্ছে এর গাণিতিক দিকটা। তাই এবার আমরা এই পারমাণবিক মডেলের গাণিতিক দিকগুলো পরপর দেখব। বোরের পারমাণবিক মডেলের আমরা 3টে অ্যাপ্লিকেশন পড়ব। প্রথম, একটা পরমাণুর কোনো কক্ষের ব্যাসার্ধ নির্ণয়। দ্বিতীয়, সেই কক্ষে ঘূর্ণায়মান ইলেকট্রনের গতিবেগ নির্ণয়। এবং তৃতীয়, ইলেকট্রনের মোট শক্তি নির্ণয়। এই 3টে জিনিস আমরা পরপর দেখব। এবং এই 3টে ইকুয়েশন বের করার পরে সেই ইকুয়েশনে বিভিন্ন কক্ষের ইলেকট্রনের গতিবেগের মধ্যে বা রেডিয়াসের মধ্যে রিলেশনগুলো আমাদের দেখে রাখতে হবে। তো প্রথমে রেডিয়াস বা ব্যাসার্ধ বের করা যাক। একটি ইলেকট্রন যখন নিউক্লিয়াসের চারপাশে ঘূর্ণায়মান থাকে তখন সেই ইলেকট্রনটা সেই স্থান থেকে কেন বেরোয় না? তার কারণ হচ্ছে নিউক্লিয়াসের মত অনুযায়ী, বোরের মত অনুযায়ী নিউক্লিয়াস ইলেকট্রনটিকে যে বলে আকর্ষণ করে, অর্থাৎ অভিকেন্দ্র বল। এবং ইলেকট্রনটি যে বলে বাইরে বেরিয়ে যাওয়ার তার যে প্রবণতা, যে বলের জন্য সে বাইরে বেরিয়ে যেতে চায়, যাকে বলে অপকেন্দ্র বল, সেই অপকেন্দ্র বল এবং অভিকেন্দ্র বল দুটো সমান হয়। তার জন্যই ইলেকট্রনটা ওই কক্ষের মধ্যেই থেকে যায়, বাইরে বেরোয় না। তাহলে আমরা যদি অভিকেন্দ্র বল বের করতে যাই, অভিকেন্দ্র বলটি বের করবো কীভাবে? কুলম্বের সূত্র থেকে। জানি দুটি আধানের মধ্যে পারস্পরিক আকর্ষণ বা বিকর্ষণ বল আধানের গুণফলের সমানুপাতিক এবং দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তাহলে যদি কক্ষের ব্যাসার্ধ আর হয় তাহলে নিউক্লিয়াস থেকে ইলেকট্রনের দূরত্ব হচ্ছে আর। আমি ধরলাম নিউক্লিয়াস থেকে ইলেকট্রনের দূরত্ব আর, অর্থাৎ কক্ষের ব্যাসার্ধ হচ্ছে আর। প্রোটন সংখ্যা ধরলাম জেড, অর্থাৎ নিউক্লিয়াসের জেড সংখ্যক প্রোটন আছে, তাহলে আধান হচ্ছে প্লাস জেড। ইলেকট্রনের আধান ধরলাম ই, মাইনাস না দিয়ে বা শুধু আধানের পরিমাণ ধরলাম ই। তাহলে যে বলে আকর্ষণ করবে সেই বলের পরিমাণটা কি হবে? সেই বলের পরিমাণ মানে যাকে বলবো আমরা সেন্ট্রিপেটাল ফোর্স, বলবো এই যে নিউক্লিয়াসের আধান হচ্ছে জেড ইন্টু ই, কারণ একটি ইলেকট্রনের আধান ই হলে একটি প্রোটনের আধানও হবে ই, শুধু সাইনটা উল্টো হয়। তাহলে মোট আধান জেড ইন্টু ই, তাহলে মোট আধান নিউক্লিয়াসে পেলাম জেড ইন্টু ই। আর ইলেকট্রন, এখানে একটি ইলেকট্রন তার আধান ধরলাম ই। বলা হয়েছিল যে আকর্ষণ বল আধানের গুণফলের সমানুপাতিক এবং দূরত্বের মানে আর বর্গের ব্যস্তানুপাতিক।
আর স্কোয়ার। মানে আমরা পেলাম সেন্ট্রিপেটাল ফোর্স মানে কেন্দ্রে আকর্ষণ বল পেলাম জেড ই স্কোয়ার বাই আর স্কোয়ার। এবারে সেন্ট্রিফিউগাল ফোর্স, যে বলেও বাইরে বেরিয়ে যাওয়ার প্রবণতা, সেন্ট্রিফিউগাল ফোর্সের পরিমাণ কি এম ভি স্কোয়ার বাই আর। অপকেন্দ্র বলের মান এম ভি স্কোয়ার বাই আর, আর অভিকেন্দ্র বলের মান জেড স্কোয়ার বাই আর। এবং বোরের মত অনুযায়ী দুটো সমান হয়, তার জন্য ইলেকট্রনটা এক জায়গা থেকে যায়। সেখান থেকে পেলাম জেড স্কোয়ার বাই আর স্কোয়ার ইকুয়াল টু এম ভি স্কোয়ার বাই আর। এটা একটা ইকুয়েশন পাওয়া গেল। সেকেন্ড ইকুয়েশন হচ্ছে যখন আমরা প্রথমেই বোরের তত্ত্ব দেখেছিলাম এম ভি আর ইকুয়াল টু এনএইচ বাই টু পাই, এই দুটো ইকুয়েশন পাওয়া গেল। তো এই দুটো ইকুয়েশন থেকেই আমরা আর এর মান বের করব। আমাদের মনে হতে পারে এখান থেকে তো আর ইকুয়াল টু পেয়ে যাচ্ছি এনএইচ বাই এম ভি, তাহলে আমরা আবার আলাদা করে আর এর মান বের করবো কেন? এর উত্তরটা হচ্ছে যে ভি ভেলোসিটি অফ ইলেকট্রন বিভিন্ন কক্ষে বিভিন্ন রকম, তার পরিবর্তন হয়। সুতরাং আমরা ভেলোসিটির মান কী পুট করবো? বসানো যাবে না ভেলোসিটির মান, কক্ষের ওপর ডিপেন্ড করবে। তার জন্যই আমরা এই দুটো ইকুয়েশনকে নিচ্ছি, নিয়ে আর এর মান বের করছি। যেমন এইখান থেকে আমরা পাচ্ছি আর ইকুয়ালস টু এনএইচ বাই টু পাই এম ভি পেয়ে গেলাম। এবারে এই যে আরটা পেলাম, এই আর এর মান যদি আমাকে ভেলোসিটির মান দিয়ে দেয় তাহলে আর এর মানটা পাবো, আদারওয়াইজ আমরা এই আর এর মান পাবো না। এই জন্যই আমরা দুটো ইকুয়েশন থেকে ভি এর মান বের করব, যেহেতু এখানে এই আর এর মান বের করতে অসুবিধা হচ্ছে, তাই সেই দুটো ভি এর মান বের করে দুটোকে ইকুয়াল করে দেবো। কী করে করা যাবে দেখা যাক। প্রথম ইকুয়েশন থেকে এই ইকুয়েশন থেকে ভি স্কোয়ার ইকুয়াল টু পাচ্ছি জেড ই স্কোয়ার আর বাই এম ইন্টু আর স্কোয়ার। এমটা এদিকে এলো, আর স্কোয়ার আর একটা আর কেটে গেল, ইকুয়েশন পেলাম জেড স্কোয়ার বাই এম আর ভি স্কোয়ার ইকুয়াল টু। এই ইকুয়েশন থেকে ভি ইকুয়াল টু কী পাচ্ছি? এই ইকুয়েশন থেকে পাচ্ছি ভি ইকুয়াল টু এনএইচ বাই টু পাই এম আর, যেখানে ভি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে এন স্কোয়ার এইচ স্কোয়ার বাই ফোর পাই স্কোয়ার এম স্কোয়ার আর স্কোয়ার। দু জায়গায় ভি স্কোয়ার পাওয়া গেল। এবার এই দুটো ভি স্কোয়ার থেকে দুটো মানকে ইকুয়াল করে দিলাম। সুতরাং পেলাম জেড ই স্কোয়ার বাই এম আর ইকুয়াল টু এন স্কোয়ার এইচ স্কোয়ার ডিভাইডেড বাই ফোর পাই স্কোয়ার এম স্কোয়ার আর স্কোয়ার। এখান থেকে আর স্কোয়ারটা এদিকে, জেড স্কোয়ারটা এদিকে নিয়ে গিয়ে পাওয়া যাচ্ছে আর ইকুয়াল টু, মানে সমাধান করার পর অবশ্যই এন স্কোয়ার এইচ স্কোয়ার বাই ফোর পাই স্কোয়ার এম জেড ই স্কোয়ার। এই পাওয়া গেল রেডিয়াস আর। এই রেডিয়াস যে আরটা পেলাম, এখানে সুবিধে কোথায়? এইচ একটি ধ্রুবক প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট, এম ইলেকট্রনের ভর সেটিও ধ্রুবক, জেড প্রোটন সংখ্যা সেটিও নির্দিষ্ট, মৌলের নাম বলি দেওয়া যাবে, ই ইলেকট্রনের আধান সেটিও ধ্রুবক। তার মানে দেখা যাচ্ছে যে এন বাদ দিয়ে বাকি সমস্ত অংশটি ধ্রুবক, যার মান আমাদের জানা আছে। তাই যদি আমরা এন আর জেড এই দুটোকে সরিয়ে এইচ এম আর ই এই তিনজনের মান পুট করি, তাহলে উত্তর আসবে, যে মানটা আসবে সেই মানটা ডাইরেক্টলি লিখে দিলাম। এই যে এন স্কোয়ার বাই জেডকে রেখে দিলাম, ওই মানগুলো পুট করে আসছে 0.529 অ্যাংস্ট্রম। তার মানে আমরা অ্যাকচুয়াল আনসার পেলাম, যে আনসারটা আমাদের লাগবে অঙ্ক করার জন্যে, সেই আনসারটা হচ্ছে এইটা, আর ইকুয়াল টু, অবশ্যই হাইড্রোজেনের ক্ষেত্রে, কারণ বোরের তত্ত্বটা হাইড্রোজেনের ক্ষেত্রেই প্রযোজ্য, তবুও জেড রেখে দেওয়া হলো, আর ইকুয়ালস টু 0.529 এন স্কোয়ার বাই জেড। এই ইকুয়েশনটা আমাদের অঙ্কের কাজে লাগবে, যেখানে আমাদের আলাদা করে মানগুলোকে আর পুট করতে হবে না, আমরা এই ইকুয়েশন থেকেই বাকি অঙ্কগুলো করতে পারবো। তাহলে হাইড্রোজেনের ক্ষেত্রে হলে কী হবে? জেডটা চলে যাবে, চলে গেলে 0.529 এন স্কোয়ার চলে আসবে। এটা হচ্ছে রেডিয়াস নির্ণয় করার বা রেডিয়াসের ইকুয়েশন। যদি আমরা দুটো কক্ষের রেডিয়াস নিয়ে কোনো ইকুয়েশন তৈরি করতে যাই, তাহলে কীভাবে তো তৈরি করব? যদি প্রথম কক্ষের রেডিয়াস বার করতে যাই আর1 হাইড্রোজেনের ক্ষেত্রে, জেডটা 1 হবে
তাহলে 0.529 R1, কারণ n ইকুয়াল টু 1 হবে। এনতম কক্ষ আর n ইকুয়াল টু হবে 0.529 n স্কোয়ার। তাহলে এনতম কক্ষ আর প্রথম কক্ষের রেশিও কী হবে? 0.529 n স্কোয়ার বাই 0.529, কেটে গিয়ে পেলাম n স্কোয়ার। তার মানে প্রথম কক্ষের যা ব্যাসার্ধ দেওয়া হবে তার সাথে n স্কোয়ার গুণ করলেই nতম কক্ষ পাওয়া যাবে। এটা আমরা একটা রিলেশন পেলাম, Rn বাই R1 ইকুয়াল টু n স্কোয়ার। সহজেই আমরা অন্য কক্ষের ব্যাসার্ধ পেয়ে যাব। R1 এর ব্যাসার্ধ 0.529 দেখতেই পাচ্ছি এখানে, এটা পুট করলে তার সাথে n স্কোয়ার গুণ করলেই পেয়ে যাব। এটা হচ্ছে আমাদের রেডিয়াস বা বোরের তত্ত্ব থেকে কোনো একটি কক্ষের ব্যাসার্ধ বের করার সমীকরণ। এবার আসছি গতিবেগ বের করার সমীকরণ। কী করে গতিবেগ বের করব? এটা অনেক সহজ। mvr ইকুয়াল টু nh বাই 2π নেওয়া হলো, যে ইকুয়েশনটা অলরেডি বোর আগে এক্সপ্লেন করে দিয়েছে। সেইখান থেকে আমরা v ইকুয়ালস টু পেলাম nh বাই 2π mr, এটাও এর আগেই আমরা ডিরাইভ করে নিলাম। এইখানে যে আরটা দেওয়া আছে সেই আর এর মান পুট করে দেওয়া হলো nh বাই 2π m। এবারে আর এর যে মানটাই ইউজ করা হয়েছিল ওখানে n স্কোয়ার h স্কোয়ার বাই 4π স্কোয়ার m z স্কোয়ার পুট করে দেওয়া হলো। ফলে এখানে কাটাকাটি করে যে মানটা আসবে সেই মানটা হচ্ছে 2π z স্কোয়ার ডিভাইডেড বাই n ইন্টু h। ভি ইকাল টু পাওয়া গেল। এখানেও একটাই কারণে এটা করা হলো, তার কারণটা হচ্ছে এখানেও কিন্তু n ছাড়া এবং z ছাড়া he দুটোই ধ্রুবক, সেগুলোর মান পুট করে দিলেও আমাদের উত্তর চলে আসবে একটা নির্দিষ্ট। কি উত্তর আসবে? আমি ধরলাম যে কোনো একটা nতম কক্ষের ভেলোসিটি কত হবে, এখানে 2π e আর h এই চারটের মান পুট করে দেওয়া হলো। যদি এই চারটের মান পুট করে এটাকে আমরা সেন্টিমিটার পার সেকেন্ডে রাখতে যাই, উত্তর আসছে 2.182 ইন্টু 10⁸ z বাই n রেখে দেওয়া হলো। এটাকে সরাসরি এখান থেকে আমরা সেন্টিমিটার পার সেকেন্ডে কোনো একটি ইলেকট্রনের গতিবেগ পেয়ে যাব। এবার এই যে ইকুয়েশনটা পেলাম, এই ইকুয়েশনটা কিন্তু সেরকম কোনো কাজের নয়। ওই একই রকমভাবে একটা কক্ষ বা প্রথম কক্ষ তার সেখানে ইলেকট্রনের গতিবেগ দিয়ে দেওয়া হবে, দ্বিতীয় কক্ষ বা nতম কক্ষের ইলেকট্রনের গতিবেগ বের করতে হবে। তো এইখান থেকে আমরা বুঝতে পারছি যে nতম কক্ষের গতিবেগ মানে vn, nতম কক্ষের গতিবেগটা হবে প্রথম কক্ষের গতিবেগ ইন্টু 1/n, অর্থাৎ পঞ্চম কক্ষের গতিবেগ কী হবে? প্রথম কক্ষের গতিবেগ বাই 5। মানে যত ইলেকট্রনটি বাইরে যাবে তত তার গতিবেগ কমতে থাকবে। সেটা বোরের তত্ত্ব থেকে পাওয়া গেল। এটা হলো গতিবেগের সমীকরণ, যে সমীকরণটা আমরা ইউজ করতে পারি। আসছে এবার একটি ইলেকট্রন যখন একটি কক্ষের মধ্যে অবস্থান করে তখন তার মধ্যে মোট শক্তি কত হবে সেটা বের করব কীভাবে। আমরা জানি যে টোটাল এনার্জি, ইলেকট্রনের যে টোটাল এনার্জি ই হয়, সেই এনার্জিটা ইকুয়াল টু হবে তার কাইনেটিক এনার্জি বা তার গতিশক্তি প্লাস তার পোটেনশিয়াল এনার্জি বা তার স্থিতিশক্তি, এটার যোগফল। আমাদের এই দুটোকে আলাদা করে বের করে নিয়ে সেটাকে যোগ করলেই পেয়ে যাব। তাহলে আমি একটি ইলেকট্রনের মোট গতি শক্তি বের করার জন্য প্রথমে আমরা কি করব, তার কাইনেটিক এনার্জি বের করব, তারপরে তার পোটেনশিয়াল এনার্জি বের করব, দুটোকে যোগ করে দেবো। কিন্তু কী করে এটা বের করা যায় দেখা যাক। বলছে যদি আমরা কোনো ইলেকট্রনের পোটেনশিয়াল এনার্জির কথাটা চিন্তা করি, তার স্থিতিশক্তি, ইলেকট্রন সবসময় গতিশীল, তথা স্থিতিশক্তি পাবো থেকে পাওয়ার উপায়টা হচ্ছে যে অসীম দূরত্ব থেকে যদি কোনো একটি ইলেকট্রনকে একটি কক্ষের মধ্যে বসানো হয়, সেই বসাতে গিয়ে যে পরিমাণ কার্য করা হবে সেই কার্যটাকে বলা হচ্ছে তার স্থিতিশক্তির পরিমাণ, কারণ সেই কার্যটাই ইলেকট্রনের মধ্যে সঞ্চিত হয়ে থাকবে, যেটা ভবিষ্যতে বা পরবর্তী ক্ষেত্রে অন্য শক্তিতে রূপান্তরিত হবে। তাহলে অসীম দূরত্ব থেকে এই হলো নিউক্লিয়াস, তার চারপাশে ধরলাম এটা হচ্ছে আর ব্যাসার্ধের কক্ষটা, এবং এই আর ব্যাসার্ধের যে কক্ষটা সৃষ্টি হয়েছে সেই কক্ষটায় অসীম দূরত্ব থেকে একটি ইলেকট্রনকে এনে বসানো হলো। যে পরিমাণ কার্য করা হলো সেই কার্যের পরিমাণটা আমরা বের করব, তাহলে সেটাই তার পোটেনশিয়াল এনার্জি বেরিয়ে যাবে। এখন আমি ধরলাম এই কক্ষের রেডিয়াসটা হচ্ছে আর, তাহলে বলতে পারি কৃত কার্য W ইকুয়াল টু
ফোর্স ধরলাম, ফোর্সের পরিমাণ এফ ইন্টু ডিস্টেন্সটা আর ডিস্টেন্সে আনা হয়েছে, তাই ডিস্টেন্সটা ধরা হলো আর। এটা পাওয়া গেল। কিন্তু যেহেতু অসীম দূরত্ব থেকে আনা হয়েছে, সেহেতু মোট কার্য বের করার জন্যে এখানে আমরা আর ব্যবহার করতে পারবো না, কারণ ডিস্টেন্স হচ্ছে ইনফাইনাইট। তাই অসীম দূরত্ব থেকে ইলেকট্রনটিকে আনতে যে পরিমাণ কার্য করতে হবে, সেই কার্য বের করার জন্য দরকার পড়ে ইন্টিগ্রেশন বা সমাকল করতে হবে। কী করে সমাকল করব? অসীম দূরত্বটাকে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র ডি আর দূরত্বে ভাগ করা হলো। ডি মানে ডিফারেন্সিয়াল, ক্ষুদ্র দৈর্ঘ্যকে ডি আর ধরা হয়। তাহলে অসীম দূরত্ব থেকে ইলেকট্রনে যখন আসছে কোনো একটি আর ব্যাসার্ধে, তখন অসীম দূরত্বকে কিছু কিছু ক্ষুদ্র দৈর্ঘ্যে ভেঙে ফেলা হলো এবং প্রত্যেকটি ক্ষুদ্র দৈর্ঘ্যকে বলা হলো ডিআর। তাহলে সেক্ষেত্রে কৃতকার্যটা হবে ওই ক্ষুদ্র দৈর্ঘ্য সরানোর জন্যে এফ ইন্টু ডিআর। তার কারণ ওইটাই, ক্ষুদ্র দৈর্ঘ্যটা হচ্ছে ডিআর। এবং ফোর্স কত হবে? ফোর্স হচ্ছে কুলম্বের ফোর্স, যে ফোর্সটা আমরা আগে বের করেছিলাম, Z²/R²। তাহলে ফোর্স অফ অ্যাট্রাকশন বা আকর্ষণটা এফের জায়গায় বসাতে পারি Z²/R², কুলম্বের সূত্র অনুযায়ী, ইন্টু দৈর্ঘ্যটা হচ্ছে ডিআর। তাহলে এটাকে টোটাল ওয়ার্ক ডান, মোট কৃতকার্য, তাহলে W কত হবে? ইন্টিগ্রেশন Z²/R² ইন্টু ডিআর। এর ইন্টিগ্রেটেড ভ্যালু কত হবে? যদি আমরা এটাকে ডেফিনিট ইন্টিগ্রেশন করতে চাই, তাহলে কি করব? অসীম দূরত্ব থেকে আর দূরত্বে আনা হয়েছে, লোয়ার লিমিট ইনফাইনাইট, হায়ার লিমিট হচ্ছে আর। আনসার কী আছে? এটা যদি ইন্টিগ্রেশন করা হয়, Z² তো ইন্টিগ্রেশন হবে না, R² হবে। আনসারটা আসবে, এইটার আনসারটা আসবে -Z²/R, লোয়ার লিমিট ইনফাইনাইট, আপার লিমিট আর। এটা মানপুট যদি করি, তাহলে উত্তরটা আসছে -Z²/R। হ্যাঁ, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট করলেই চলে আসবে। মাইনাস লোয়ার লিমিট করলে নিচে ইনফাইনাইট আসছে, সেটা গেল 0 হয়ে যাবে, তাই উত্তরটা এলো -Z²/R। তাহলে পোটেনশিয়াল এনার্জি পেয়ে গেলাম -Z²/R। একটা ডিফারেন্সিয়াল হয়ে গেল, এটা হচ্ছে পোটেনশিয়াল এনার্জি বা স্থিতিশক্তি গেল পোটেনশিয়াল এনার্জি। এবার গতিশক্তি, এটা খুব ইজি। কাইনেটিক এনার্জি, গতিশক্তি কত হবে? কাইনেটিক এনার্জিটা হচ্ছে ½ mv²। এবার ½ mv² যদি হয়, আমরা আগে একটা ইকুয়েশন পেয়েছিলাম, এখানে করা যাক mv²/r = Z²/R², রেডিয়াস বের করার সময় যেটা পেয়েছিলাম, সেখান থেকে mv² পাওয়া গেছিল Z²/R। এই আর 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 কেটে যাবে, তাহলে mv²/r = Z²/R²। এটা রেডিয়াসের ডেরিভেশনে দেখলেই বুঝতে পারবে। সেখান থেকে mv² বেরোলো কি? Z²/R। তাহলে এখানে হাফ ইন্টু Z²/R, তাহলে পাচ্ছি Z²/2R। পেয়ে গেলাম কাইনেটিক এনার্জি আর পোটেনশিয়াল এনার্জি, দুটোকে যোগ করে দেওয়া হোক। সো টোটাল এনার্জি ইকুয়াল টু কত হবে? কাইনেটিক প্লাস পোটেনশিয়াল। সো Z²/2R মাইনাস Z²/R ইকুয়াল টু আসছে কি? -Z²/2R। এই পাওয়া গেল টোটাল এনার্জি -Z²/2R। যদি এখানে রেডিয়াসের জায়গাতে আর এর যে মান আমরা বের করেছিলাম আগে, সেই রেডিয়াসের মানটা যদি এখানে পুট করে দেওয়া যায়, তাহলে আনসার কী আসে দেখে নেওয়া যায়। যদি এখানে আর এর মানটা পুট করি, তাহলে টোটাল এনার্জি ইকুয়াল টু আসবে -2π² m Z² e⁴n²h²। আর এর মানে একটু আগেই বের করি, সেটা পুট করে দেওয়ার পর এই আনসারটা আসবে। সেটা হচ্ছে টোটাল এনার্জির একটা ডেরিভেশন। এখান থেকে একটা জিনিস আমাদের জেনে রাখতে হবে, মাইনাস সাইনটার তাৎপর্য কী। মাইনাস সাইনের তাৎপর্য হচ্ছে যে যখন কোনো ইলেকট্রনকে আমরা বাইরে বের করব, তখন তাকে শক্তি দিতে হয়। কিন্তু ইলেকট্রনটা যখন অসীম দূরত্ব থেকে প্রবেশ করেছে একটা কক্ষের মধ্যে, সে শক্তি বর্জন করেছে। এই মাইনাস সাইনটা সেই বর্জিত শক্তিটাকে সিগনিফাই করে, সেই রিলিজ এনার্জিটাকে সিগনিফাই করে মাইনাস সাইনটা। তো এইটা হচ্ছে বোরের তত্ত্ব থেকে পাওয়া তিনটে ডেরিভেশন, রেডিয়াস, ভেলোসিটি অ্যান্ড টোটাল এনার্জি। আমাদের ডেরিভেশনগুলো বোর্ডের পরীক্ষার জন্য অত গুরুত্বপূর্ণ না হলেও ইকুয়েশনগুলো খুব গুরুত্বপূর্ণ, কিন্তু ইকুয়েশনগুলোকে ভালো করে জেনে রাখতে হবে। এখান থেকে কিন্তু প্রচুর অঙ্ক প্রত্যেকবারে দেওয়া হয়।
এটা গেল বোরের তত্ত্বের গাণিতিক দিকটা।